কানাডার টরন্টো শহর থেকে আমি ডক্টর মাসুমুজ্জামান ভুঁইয়া ম্যাথ ইনসেপশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় থেকে চ্যাপ্টার 2.1 সেট এই টপিকটি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা সেকেন্ড ভিডিওটি দেখব। আমার মনে হয় আমরা লাস্ট বোধহয় সেটের অন্তর এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা নেক্সট টপিক সেটের সংযোগ সেট সেখানে যাই। এখানে হচ্ছে দুই বা ততোধিক সেট যদি আমাদের থাকে তাহলে সবগুলো উপাদানকে নিয়ে গঠিত যে সেটটা হবে সেই সেটটিকে বলা হবে এই সেটগুলোর সংযোগ সেট। যেমন আমাদের এ সেটে উপাদান হচ্ছে 1 2, বি সেটে আছে 2 3। তাহলে আমরা যদি সংযোগ সেটকে আসলে এই সিম্বলটা দিয়ে প্রকাশ করা হয়, এটা আসলে ইউনিয়ন থেকে ইউ সেই জিনিসটা আসছে। সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে কি কি থাকবে? এ এবং বি এর সবগুলো উপাদান থাকবে। সো এখানে 1 2 আছে, এখানে 2 3, তার মানে 1 2 3। আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে একটা উপাদান একবার যদি থাকে সেটাই যথেষ্ট। যেমন কেউ যদি আমরা চাই বলতে পারি ওকে 1 2 2 3, বাট 1 2 2 3 আর 1 2 3 এক্স্যাক্টলি একই সেট, কাজে আমরা আসলে একবারই নিব। আমরা যদি ভ্যান ডায়াগ্রাম দিয়ে দেখি, এ সেটে আছে আমার 1 2, বি সেটে আছে 2 3। সো যখন আমরা সেটের সংযোগ করব তাহলে আমাদের কি হয়ে যাবে? এই সবগুলো এলিমেন্ট চলে আসবে, জাস্ট 1 2 3। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই কালারটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি, তার মানে পুরোটাই হচ্ছে আমাদের এই সংযোগ সেট। নেক্সট আমরা দেখব ছেদ সেট। এটাকে আসলে ইংরেজিতে বলে সেট ইন্টারসেকশন। এটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা কমন এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা যেই সেটটা গঠন করব সেটাকে আমাদের এই প্রদত্ত সেটগুলোর ছেদ সেট বলে। যেমন এ হচ্ছে 1 2, বি সেটে আছে 2 3, সি সেটে আছে 4 5। আমরা যদি এ এবং বি এই দুইটা সেটের ছেদ সেট নির্ণয় করি, যেটার সিম্বল, তাহলে এ এবং বি সেটের যে কমন এলিমেন্ট অনলি 2, তাহলে অনলি 2 এখানে আসবে। যদি আমরা এ আর সি নেই, দেখা যাচ্ছে এ এবং সি সেটে কোনো কমন এলিমেন্ট নাই, সো এটা হয়ে যাবে একটা এমটি সেট বা ফাঁকা সেট। যদি কখনো এরকম সিচুয়েশন হয় তাহলে এ এবং সি সেট এদেরকে আমরা পরস্পরের নিশ্চেদ সেট বলতে পারি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আচ্ছা, আমরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে যদি দেখি, আমার এ সেটে আছে 1 এবং 2, বি সেটে আছে 2 এবং 3। তাহলে আমরা যদি সেট ইন্টারসেকশন করি বা ছেদ সেট নেই, আসলে বাংলা টার্মগুলো আমি ভালো জানি না, সরি তার জন্য। তো অনলি দিস কালার, এটা হচ্ছে আমাদের কমন, সেখানে কি আছে? অনলি 2। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি, সেখানে আমরা শুধুমাত্র 2 থাকবে সেই সেটটিতে। আমাদের মনে রাখতে হবে এ ইন্টারসেকশন বি সেটা কিন্তু নিজে একটা সেট। আমরা যদি অনলি 2 লিখি তাহলে কিন্তু রং। আমাদের যেটা হবে একটি সেট যার মধ্যে থাকবে কমন এলিমেন্ট, সো 2 সেটা থেকে গেল। তাহলে আমাদের বলতে হবে সেট 2 বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 বলতে হবে। শুধু 2 বললে কিন্তু এটা রং। ঠিক একইভাবে আমাদের সেটের সংযোগ যেগুলো আমরা দেখেছি আগে, সেটাও একই, বা সেটের অন্তর, সেই ক্ষেত্রেও এরা নিজেরা কিন্তু সেট। সো আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, তার ভিতরে এলিমেন্টগুলো লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি একটা, কারণ প্রচুর থিওরিটিক্যাল আলোচনা করা হয়েছে। যেমন এখানে একটা প্রবলেম আছে যেটা আসলে ওই নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকেই নেওয়া হয়েছে। তো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 and 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তার মানে হচ্ছে আমার যে সেটটা নির্ণয় করতে হবে সেটা হবে একটা স্বাভাবিক সংখ্যার সেট। সেখানে সবগুলি এলিমেন্ট থাকবে না স্বাভাবিক সংখ্যার, শুধুমাত্র ওই এলিমেন্টগুলি থাকবে যেগুলো দিয়ে 311 এবং 419 কে যদি আমরা ডিভাইড করি, অলওয়েজ 23 আমাদের থাকবে ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে আমরা দেখি কি করতে পারি। তাহলে আমরা বোঝার চেষ্টা করি
যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাহলে সেই স্বাভাবিক সংখ্যাটা কি হবে? 23 চেয়ে বড় হবে, কারণ যখন আমরা একটা সংখ্যাকে 5 দিয়ে ডিভাইড করব তাহলে অবশিষ্ট বা ভাগশেষ কিন্তু 5 এর চেয়ে ছোট হবে। 0 থেকে 4 পর্যন্ত হতে পারে, 5 হবে না কখনোই। কারণ যদি 5 হয় তাহলে আমি আরেকবার ডিভাইড করতে পারবো। সো যেহেতু আমার প্রতি ক্ষেত্রেই 23 অবশিষ্ট থাকবে, তাহলে আমার সেই স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই 23 এর চেয়ে বড় হবে। এবং সেটা কি হবে? আচ্ছা, আমার 311 কে যদি আমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে 23 অবশিষ্ট থাকে, তাহলে আমি যদি 311 থেকে এই 23 কে মাইনাস করে দিই, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই পুরো কি বলে, মানে সরাসরি ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না তখন। তাহলে আমাদের সেই স্বাভাবিক সংখ্যাগুলো কি হবে? সেই স্বাভাবিক সংখ্যা দিয়ে এটাকেও ভাগ করা যাবে একইভাবে। 419 থেকে 23 বাদ দিলে যেটা হয় 396, তাহলে সেটাকেও সরাসরি ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের সেই স্বাভাবিক সংখ্যাগুলো হবে আসলে 288 and 396, এদের সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা যেটা করব, আমরা মনে করি যে 23 এর চেয়ে বড় এই 288 এর গুণনীয়ক সমূহের সেটটি হচ্ছে এ। তাহলে আমরা দেখি এ সেটে কি কি থাকতে পারে। এবং ঠিক একইভাবে 23 এর চেয়ে বড় এবং 396 এর গুণনীয়ক সেই সেটটাকে যদি আমরা বি বলি, এবং সেই সেটটা নির্ণয় করার পর আমরা যদি এ এবং বি সেট দুইটার ছেদ সেট বা ইন্টারসেকশন দিই, তাহলে কমন এলিমেন্ট চলে আসবে, সেটা হবে আমার আনসার। তাহলে আমরা আগে দেখি 288 কে আমরা কি বলতে পারি, গুণনীয়ক গুলো বের করার চেষ্টা করি। 1 নিলে এটা হয়, 2 নিলে আমরা এটা পাচ্ছি, 3 নিলে এটা পাচ্ছি, 4 নিলে এটা, 5 দিয়ে ডিভাইড করা যায় না সো আমরা 5 নিতে পারছি না, 6 নিলে এটা হয়, 8 নিলে এটা আসে, নেক্সট 9 দিয়েও করা যায়, 10 11 নেই এখানে, 12 দিয়ে এটা করা যায়, নেক্সট 13 14 বা 15 নেই, 16 দিয়ে করলে 18 হয়। সো নেক্সট 18 পর্যন্ত আমরা নিতে পারি, কারণ এর চেয়ে বড়গুলো নিলে আসলে সেটা দিয়ে ডিভাইড করা যায় না 288 কে। তাহলে আমাদের এ সেটটা কি হবে? এই সবগুলো গুণনীয়ক আমরা নিব যেগুলো 23 এর চেয়ে বড়, তার মানে 1 2 3 4 6 8 9 12 16 18 এগুলোকে নেওয়া যাবে না, বাকিগুলো নিতে হবে, যেমন 24 32 36 48 72 96 144 এবং 288। তাহলে এটা হচ্ছে আমার এ। তো ঠিক একইভাবে আমি ধরে নিলাম যে 23 এর চেয়ে বড় 396 এর গুণনীয়ক সমূহের সেটটি হচ্ছে বি। তাহলে একইভাবে আমরা বি সেটটা নির্ণয় করি। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে 23 এর চেয়ে বড় হচ্ছে আমার 33 36 44 66 99 132 198 আর 396। তাহলে বি হবে আমাদের সেট যেখানে এই এলিমেন্ট গুলো থাকবে। তাহলে এখন আমাদের যে সেটটা নির্ণয় করতে হবে সেই সেটটা কি হবে? যেহেতু এই দুটি নাম্বারকে ডিভাইড করলে অলওয়েজ 23 অবশিষ্ট থাকে, তার মানে কি এই নাম্বার এবং এই নাম্বারকে সরাসরি ডিভাইড করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না এবং সেটা 23 এর চেয়ে বড় হবে। তাহলে এই দুইটা সেট অলরেডি আমরা 23 এর চেয়ে বড় এলিমেন্টগুলি শুধু এখানে আছে। এখন এদের যদি আমরা কমন এলিমেন্টগুলো নেই তাহলে পেয়ে যাব আসলে আমাদের নির্ণয় সেটটা। তাহলে আমরা সেট নেই এ এবং বি এর, সরি, তাহলে আমাদের নির্ণয় সেটটা হবে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা দেখি কমন কি কি আছে এখানে। 36 আছে, আর কোনোটা বোধহয় কমন নাই, বা এটা সিম্পল থিং, ইয়েস অনলি 36। তাহলে আশা করি বোঝা গেছে। এটি একটু ভালো করে আসলে আমাদের এটা বুঝতে হবে প্রবলেমটা, যেহেতু এটা খুবই সিম্পল প্রবলেম। এখানে সেটের পার্ট হচ্ছে অনলি এই সেটের ইন্টারসেকশন। আচ্ছা, এটা আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম।
100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ব্যানচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। আচ্ছা, আমরা ব্যানচিত্রে চলে যাবে, ব্যান ডায়াগ্রাম। তো আমাদের একটা সেট যদি আমরা বি বলি, যারা বাংলায় পাশ করেছে, সেখানে থাকবে আসলে 88 স্টুডেন্ট। ম্যাথ এম দিয়ে যদি প্রকাশ করি, সেখানে থাকবে 80। আর আমাদের ইউনিভার্সাল সেটটাতে থাকবে 100, কারণ বলা আছে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100। ওকে, সো বি হচ্ছে এই পুরো সেটটা, এম হচ্ছে এই পুরো সেটটা। দুটোর মধ্যে অবশ্যই কমন কিছু এলিমেন্ট আছে, কারণ এখানে বলা আছে যে 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে এইটা হচ্ছে 70 নাম্বার অফ এলিমেন্ট বা স্টুডেন্ট এখানে আছে। আর টোটাল ইউতে আছে আমাদের 100। তো এটা হচ্ছে ব্যান ডায়াগ্রাম। তাহলে আয়তকার ক্ষেত্রটি হচ্ছে ইউনিভার্সাল সেট, যেখানে 100 স্টুডেন্ট। তারপরে বাংলা যেটা বি, সেখানে আসলে টোটাল আছে 88, যদি নাম্বারটা আসলে এখানে দেখানো হয় নাই। ম্যাথে আছে টোটাল 80। আচ্ছা, এখানে উভয় বিষয়ে পাশ করা যে শিক্ষার্থীর সেট, সেটা কি হবে? আমাদের বি এবং এম এদের ইন্টারসেকশন সেট বা ছেদ সেট, যে কমন এলিমেন্ট গুলো আছে, তো সেটাকে যদি আমরা কিউ বলি, কিউ হচ্ছে বি ইন্টারসেকশন এম, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 70, যেটা এখানে বলা আছে যে উভয় বিষয়ে 70 স্টুডেন্ট পাশ করেছে। তাহলে আমাদের এই কিউ সেটটা হচ্ছে যারা উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 70। পি সেটটাকে যদি আমরা বলি, এই পার্টটা, এটা কি? যারা অনলি বাংলায় পাশ করেছে কিন্তু ম্যাথে পাশ করতে পারেনি, এর সদস্য সংখ্যা কি হবে? কারণ আমার বি সেটে অলরেডি 88 আছে, তো তাদের মধ্যে যারা ম্যাথও পাশ করেছে সেই সংখ্যাটা হচ্ছে 70। তাহলে অনলি বাংলায় পাশ করেছে সেই সংখ্যাটা কি হবে? 88 মাইনাস 70। মানে টোটাল বি সেট থেকে যদি আমরা কিউ সেটটাকে মাইনাস করি, তাহলে যেই সেটটা পাবো সেটাই হচ্ছে অনলি বাংলায় পাশ করা স্টুডেন্ট, দিস ওয়ান। ঠিক একইভাবে শুধু গণিতে পাশ করা সেটটা কি হবে? এই আর, সেটা কি হবে? আমাদের এম সেট থেকে এই কিউ সেটটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এম সেটের এলিমেন্ট হচ্ছে আমার 80, সেখান থেকে কিউ সেটের এলিমেন্ট হচ্ছে 70। তাহলে অনলি ম্যাথে পাশ করেছে এই সেটের সদস্য সংখ্যা হবে 80 মাইনাস 70, মানে 10, মানে দিস সেট। তাহলে এখন যদি আমরা বলি যে শুধু বাংলায় পাশ করেছে, অথবা শুধু ম্যাথে পাশ করেছে, অথবা উভয় বিষয়ে পাশ করেছে, এরকম স্টুডেন্টের সংখ্যা কি হবে? তো এরকম স্টুডেন্টের সেটটা কি হবে? এই যে পি সেট, তার সাথে ইউনিয়ন করব কিউ সেট, তার সাথে ইউনিয়ন করব আর সেট। তাহলে সেই সেটটা হবে যেখানে শুধুমাত্র অন্তত একটি বিষয়ে পাশ করা ছাত্র আছে, দুই বিষয়ে পাশ করা ছাত্র আছে। তাহলে আমাদের পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, এটি হচ্ছে যে একটি বিষয় বা উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সেট, যার সদস্য সংখ্যা কি হবে? পি এর সদস্য সংখ্যা ছিল 18, কিউ এর ছিল 70, আর এর ছিল 10, তাহলে টোটাল হচ্ছে 98। তাহলে এই টোটাল সেটটিতে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 98। তাহলে ইউ সেটে কি হবে? ইউ সেটের সদস্য সংখ্যা ছিল 100। তাহলে ইউ সেটের বাকি যে সদস্য, তারা হচ্ছে আসলে কোনো বিষয় পাশ করতে পারেনি, নট বাংলা, নট ম্যাথ। তাহলে সেই সংখ্যাটা কি হবে? ইউ মাইনাস এই সেট। তাহলে ইউ সেটে আমার সদস্য সংখ্যা ছিল 100, সেখান থেকে যদি আমরা এই সেটটাকে মাইনাস করি, তো এটা সদস্য সংখ্যা ছিল 98। তাহলে আমাদের উভয় বিষয়ে ফেল করেছে আসলে অনলি 2 স্টুডেন্টস। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা টপিকসে যাব, সেটাকে বলে ক্রমজোড়। এটা আসলে আমাদের লাগবে যখন আমরা পরবর্তী টপিকসটা দেখব।
অন্বয় বা ফাংশন, সেখানের জন্য আসলে ক্রমজোড়টা ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রথম ব্র্যাকেটের মধ্যে দুইটা উপাদানকে কমা দিয়ে লিখি, সেটাকে আসলে ক্রমজোড় বলে। কখনো যদি আমাদের দুইটা ক্রমজোড় সেম হয়, মানে এটাকে ইংরেজিতে আসলে বলে অর্ডারড পেয়ার। সো পেয়ার XY ইকুয়াল টু যদি পেয়ার AB হয়, তো সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রেই হবে যখন X ইকুয়াল টু A হবে এবং Y ইকুয়াল টু B। তার মানে এই ক্রমজোড়ের প্রথম এলিমেন্টটা এই ক্রমজোড়ের প্রথম এলিমেন্টের সমান হবে এবং সেকেন্ড এলিমেন্টটা এই সেকেন্ড এলিমেন্টের সমান হবে। তাহলে স্পষ্টতই আমাদের ক্রমজোড় XY নট ইকুয়াল টু YX। কারণ আমার যদি ক্রমজোড়টা 3-5 হয়, তাহলে 5-3 এটা সেম ক্রমজোড় হবে না। কারণ সেম হইতে হলে কি হবে, প্রথম এলিমেন্টের সমান হবে। সো আমার 5-3, সেখানে প্রথম এলিমেন্ট 5 আর 3-5 এর প্রথম এলিমেন্ট 3, তো 5 আর 3 তো ইকুয়াল না। কাজে আমাদের ক্রমজোড় XY এটা নট ইকুয়াল টু ক্রমজোড় YX। আচ্ছা, এখানে আমাদের দুইটা ক্রমজোড় ইকুয়াল বলা আছে, সেখান থেকে আমার XY ক্রমজোড়টা বের করতে হবে। কারণ আমার X এর ভ্যালু আর Y এর ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলে XY ক্রমজোড়টা আমি বলতে পারবো। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে কি হবে, এই 2x প্লাস y এটা ইকুয়াল টু হবে 6, মানে প্রথম এলিমেন্ট সেম হবে, সেকেন্ড এলিমেন্টের সমান হবে। সো এটা একটা রিলেশন পাচ্ছি, এখানে আরেকটা ইকুয়েশন পাচ্ছি। এখন দুইটাকে আমরা সলভ করতে পারি। যেমন 1 আর 2 যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা পাচ্ছি 3x ইকুয়াল টু 9 বা x ইকুয়াল টু 3। নেক্সট যদি আমরা এই ইকুয়েশন 2 তে x ইকুয়াল টু 3 বসাই, তাহলে আমরা y ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে আমার ক্রমজোড়টা কি হবে, 3 0। আচ্ছা, ক্রমজোড়ের সাথে আরেকটা সংশ্লিষ্ট অপারেশন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, বা বাংলায় বলে কার্তেশীয় গুণজ, ইংরেজিতে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা আসলে দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বের করতে পারি। যেমন আমরা সেটের ইউনিয়ন বা সংযোগ বা সেট ইন্টারসেকশন বা সেট বা সেটের অন্তর আমরা দেখেছি, ঠিক একইভাবে দুইটা সেটের কার্তেশীয় গুণজ পসিবল। সেটাকে আমরা বলবো A ক্রস B, বা লেখার সময় বলবো A ক্রস B এই সিম্বল দিয়ে। এবং এটা ডেফিনিশনটা কি হচ্ছে, A এবং B এর কার্তেশীয় গুণজ, A এবং B কিন্তু সেট, মনে রাখতে হবে। তো তাদের কার্তেশীয় গুণজটা হবে আরেকটা সেট, যেখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এবং সেটা কি হবে আসলে ক্রমজোড়, যাদের এলিমেন্টগুলি হবে ক্রমজোড় XY। এবং XY গুলোকে আমরা এমন ভাবে চুজ করব যে প্রথম এলিমেন্টটা আসবে প্রথম সেট থেকে, আর ক্রমজোড়ের সেকেন্ড উপাদান ওয়াইটা আসবে সেকেন্ড সেট বি থেকে। তাহলে আমরা পেলাম A ক্রস B, এটা হচ্ছে সেট অফ ক্রমজোড় XY, যেখানে X হচ্ছে এলিমেন্ট অফ A, Y হচ্ছে এলিমেন্ট অফ B। তো ঠিক একইভাবে যদি আমরা B ক্রস A করি, এটাকে আমরা বললাম সেট অফ ক্রমজোড় YX, যেখানে Y এলিমেন্ট অফ B, X এলিমেন্ট অফ A। তো আমাদের ক্রমজোড় XY আর YX তো সেম না, কাজে আমাদের A ক্রস B, কারণ আমরা ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি যে ক্রমজোড় XY নট ইকুয়াল টু ক্রমজোড় YX। তাহলে আমাদের A ক্রস B আর B ক্রস A, তো আমার ধারণা এটা ক্লিয়ার। যেহেতু আমাদের ক্রমজোড় XY নট ইকুয়াল টু YX, কাজে A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A, কারণ A ক্রস B এর উপাদানগুলো হবে ক্রমজোড় XY আর B ক্রস এর উপাদানগুলো হবে ক্রমজোড় YX। সো এটা সেম হবে না আসলে। যেমন एग्जांपल দেখি আমরা একটা, যেমন A এর উপাদান হচ্ছে 1 2, B এর উপাদান ABC, আমরা A ক্রস B বের করার চেষ্টা করি। তাহলে আমাদের কি হবে, XY, যেখানে X হবে এলিমেন্ট অফ A, Y হবে এলিমেন্ট অফ B। তার মানে এই A এর যে প্রথম উপাদান A,
এটা দিয়ে বি এর প্রতিটা উপাদানের সাথে ক্রমজোড় তৈরি করতে হবে। এই যে আমরা করলাম এখানে 1a 1b 1c, তারপরে হচ্ছে নেক্সট উপাদান, সো 2 দিয়ে হবে 2a 2b 2c। যদি আরো কোনো উপাদান থাকে তাহলে সেটা দিয়ে আবার সবগুলোর সাথে এইভাবে ক্রমজোড় করতে হবে, এবং সেই ক্রমজোড়গুলোর সেট হচ্ছে a ক্রস b। তাহলে এখানে মনে রাখতে হবে আমার এ সেটে যদি নাম্বার অফ এলিমেন্ট হয় m আর বি সেটে যদি নাম্বার অফ এলিমেন্ট হয় n, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টে নাম্বার অফ এলিমেন্ট হবে mn, মানে mn সংখ্যক ক্রমজোড় সেখানে থাকবে। এটা আমরা নিলাম। যেমন সি হচ্ছে একটা সেট যার উপাদানগুলি হচ্ছে ক্রমজোড়। এখানে 1a এটা কিন্তু একটা ক্রমজোড় যেটা এলিমেন্ট অফ সি। তাহলে 1a 2b, ডি তে আছে হচ্ছে a1 2b, আর ইতে আছে 2b 1a। আমরা কি সি ইকুয়াল টু ডি বলতে পারি কিনা? আনসার হচ্ছে নো। আমাদের সেটে কি হয়, সেটে উপাদানগুলির অর্ডারটা ইম্পর্টেন্ট না। যেমন আমাদের এ সেটে যদি 1 2 থাকে, বি সেটে যদি 2 1 থাকে, তারা কিন্তু সেম, কারণ অর্ডারটা ফ্যাক্টর না। কিন্তু ক্রমজোড়ের ভিতরে অর্ডারটা কিন্তু ফ্যাক্টর। যেমন আমার এখানে 1a ক্রমজোড়, এখানেও কিন্তু a1, সো এই ক্রমজোড় আর এই ক্রমজোড় কিন্তু সেম না। তাহলে এই উপাদান আর এই উপাদান সেম হচ্ছে না, কাজে এরা সমান না। যদি এরকম হতো যে আমি অর্ডারটা চেঞ্জ করলাম, ক্রমজোড়ের অর্ডারটা, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যেমন এখানে আমরা যদি দেখি সি আর ই এর ক্ষেত্রে কি হবে, এরা ইকুয়াল। কারণটা হচ্ছে এখানে যে 1a ক্রমজোড় আছে, এখানেও 1a ক্রমজোড় আছে, নেক্সট আছে 2b, এখানেও 2b, সো এরা সেম। এই ক্রমজোড়ের উপাদানগুলি, ক্রমজোড়ের উপাদান না, সেটের এলিমেন্টগুলোর অর্ডার যদি আমরা চেঞ্জ করি, যেমন 1a কে সামনে নিয়ে আসলাম, 2b কে পেছনে নিয়ে গেলাম, দ্যাটস কারেক্ট, তাতে কোনো প্রবলেম নেই। কারণ আমি আগেই বললাম যে সেটের 1 2 এবং 2 1 একই জিনিস, অর্ডার চেঞ্জ করলো, কিন্তু ক্রমজোড়গুলোর ভিতরে কিন্তু অর্ডার চেঞ্জ করা যাবে না। যেমন 1a, এই ক্রমজোড়টা নট ইকুয়াল টু a1, সো এই কারণে সি আর ডি হচ্ছে আমার সমান না, কিন্তু সি আর ই হচ্ছে আমার সমান। আচ্ছা, এই ভিডিওটা বোধহয় আমি এখানেই শেষ করতে পারি। আমাদের কিছু অঙ্ক বোধহয় বাকি রয়ে গেছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।